হাই, দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ। আজকে আমি ম্যাথু আর্নল্ডের লেখা দ্য স্টাডি অফ পোয়েট্রি নিয়ে আলোচনা করব। আর এটা ম্যাথু আর্নল্ডের একটি বিখ্যাত এসে। তো এটা আমরা আজকে এটা সামারি এই ভিডিওতে কভার করার ট্রাই করব। সো তোমরা পুরো ভিডিওতে আমার সাথেই থাকো। আর আজকের এই সামারিটা কিন্তু অনেকটা ইজি ওয়ার্ডে লেখা, সো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো, দেখলেই তোমরা মোটামুটি বুঝতে পারবা। সো আমরা আর কথা না বাড়িয়ে এখন শুরু করি। The Study of Poetry is an essay written in 1880 by the Victorian poet and critic Matthew Arnold. তো ভিক্টোরিয়ান পোয়েট এবং একজন সাহিত্য সমালোচক ম্যাথু আর্নল্ড, তিনি 1880 সালে এই এসেটি লিখেন। আর এটার নাম হচ্ছে দ্য স্টাডি অফ পোয়েট্রি। In this critical essay, the poet discusses how to criticize and how to determine which is the best poem. আর এই এসেটিতে মূলত আমাদের যে রাইটার বা আমাদের কবি ম্যাথু আর্নল্ড, তিনি এখানে ডিসকাস করেছেন যে কিভাবে একটা ভালো পোয়েম বা একটা গুড পোয়েট্রিকে ডিটারমাইন করা যায় বা নির্বাচন করা যায়। তো এটা তিনি এখানে মূলত আলোচনা করেছেন, অর্থাৎ বেস্ট পোয়েমগুলার যেই ক্যারেক্টারিস্টিক্স ওগুলা নিয়ে মেনলি কিন্তু এখানে কিছু এটার ফিচার্স তুলে ধরেছেন। এবং সেই সাথে এখানে তিনি হি স্পিক্স অফ এ মেথড কল্ড দ্য টাচস্টোন মেথড ফর ক্রিটিক, এবং সাহিত্য সমালোচনার জন্য তিনি এখানে একটা মেথডের মেনশন করেছেন যার নাম হচ্ছে টাচস্টোন মেথড। আর এটা দিয়ে মেনলি তিনি কিভাবে একটা গুড পোয়েম বের করা যায়, বেস্ট পোয়েমটা ডিটারমাইন করা যায়, এটা কিন্তু এই মেথডটি দিয়ে কিন্তু করা যায়। সো তিনি এই টাচস্টোন মেথডটা এই স্টাডি অফ পোয়েট্রি এটাতে তিনি মেনশন করেছেন। সো এটা সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো। He then discusses about the various poets who are classics and who are not classics, এবং সেই সাথে তিনি এখানে কোন রাইটাররা, কোন পোয়েটরা ক্লাসিক্স এবং কারা ক্লাসিক না, তাদেরকে নিয়ে তিনি এখানে মোটামুটি একটু ধারণা দেওয়ার ট্রাই করেছেন। সো দ্য পোয়েট ম্যাথু আর্নল্ড হাইলাইটস দ্য ভ্যালু অফ পোয়েট্রি ইন দ্য স্টাডি অফ পোয়েট্রি। আর এই যে দ্য স্টাডি অফ পোয়েট্রি, এটাতে তিনি মেনলি পোয়েট্রির ভ্যালু কি, পোয়েট্রির যে ইম্পর্টেন্স, এগুলো নিয়ে আলোচনা করেছেন, হাইলাইট করেছেন। হি প্লেসেস পোয়েট্রি অন সায়েন্স, রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি, এবং তিনি এই পোয়েট্রিটাকে সায়েন্স, রিলিজিয়ন, ফিলোসফি এগুলোর উপরে স্থান দিয়েছেন তিনি। সো অ্যাকর্ডিং টু আর্নল্ড, সায়েন্স উড বি ইনকমপ্লিট উইদাউট পোয়েট্রি, এবং আর্নল্ডের মতে সায়েন্স পোয়েট্রি ছাড়া ইনকমপ্লিট হয়। কেননা বিকজ সায়েন্স উড বি ইমোশনলেস উইদাউট পোয়েট্রি, কেননা সায়েন্স হচ্ছে পোয়েট্রি ছাড়া ইমোশনলেস, অর্থাৎ সায়েন্সের মধ্যে কোনো ধরনের ইমোশন বা ইমোশনাল বিষয় এগুলা কিন্তু থাকে না। কিন্তু অন্যদিকে আমরা পোয়েট্রির মধ্যে কিন্তু এগুলা খুব ভালোভাবে দেখতে পারি। পোয়েট্রি ইমোশন নিয়ে কাজ করে, মানুষের ফিলিংস নিয়ে কাজ করে। সো এসব বিষয়ের জন্য কিন্তু পোয়েট্রিকে তিনি সায়েন্স, রিলিজিয়ান, ফিলোসফি এগুলোর উপরে স্থান দিয়েছেন। সো হি গেভ মোর ইম্পর্টেন্স টু পোয়েট্রি দেন টু হিস্ট্রি, এবং সেই সাথে তিনি হিস্ট্রির উপরেও এই পোয়েট্রিকে গুরুত্ব দিয়েছেন। দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি দ্যাট হি গেভ বাই প্রেজিং পোয়েট্রি ইজ poetry is the criticism of life under the conditions fixed for such a criticism by the law of poetic truth and poetic beauty. তো তিনি এই পোয়েট্রিটাকে প্রশংসা করতে করতে এটার একটা ডেফিনিশন দিয়েছেন, সেটা হচ্ছে কি, পোয়েট্রি হচ্ছে একটা ক্রিটিসিজম অফ লাইফ। এবং সেই সাথে তিনি এখানে একটা পোয়েট্রির কিছু বিষয় তুলে ধরেছেন, যেমন একটা পোয়েট্রির মধ্যে কি ধরনের কন্ডিশন থাকবে, যেমন পোয়েটিক ট্রুথ থাকবে, এটাতে পোয়েটিক বিউটি থাকবে। সো এই ধরনের বিষয়গুলা একটা গুড পোয়েট্রির মধ্যে থাকতে হবে। আর পোয়েট্রিটা একটা ক্রিটিসিজম অফ লাইফ, লাইফের একটি সমালোচনা হিসাবে তিনি এটাকে আখ্যায়িত করেছেন। সো এটা নিয়েও কিন্তু কোশ্চেন হয়, পোয়েট্রি ইজ ক্রিটিসিজম অফ লাইফ, এটা নিয়ে কিন্তু ব্রড কোশ্চেনও হয়ে থাকে। সো তোমরা ওগুলো কিন্তু দেখতে পারো। আমাদের কোর্স যেগুলো আছে, যেগুলাতে আমরা কোশ্চেন ওয়াইজ আনসারগুলা এক্সপ্লেন করি এই ইজি ওয়ার্ডে অনেকটা, সো ওগুলো তোমরা দেখতে পারো। হি গেভ দ্য হাইয়েস্ট সিট টু পোয়েট্রি। অ্যাকর্ডিং টু হিম, পোয়েট্রি অ্যাডস ইমোশন টু হিউম্যান লাইফ।
আর তিনি এই পোয়েট্রিটাকে এটাকে সবচাইতে উপরে স্থান দিয়েছেন এটাকে, এবং তার মতে পোয়েট্রি মানুষের লাইফে ইমোশন অ্যাড করে, মানুষের লাইফে ইমোশন যোগ করে। Since poetry has a great impact on human life, a reader should evaluate poetry. আর যেহেতু মানুষের অর্থাৎ হিউম্যান লাইফের মধ্যে এটার একটা গ্রেট ইম্প্যাক্ট রয়েছে, আর সেই জন্য প্রত্যেক রিডারের উচিত এই পোয়েট্রিকে যথাযথ মূল্যায়ন করা, এটার প্রেস করা, এটা ঠিকভাবে এটা আয়ত্ত করা। ইন দিস রিগার্ড হি নেমস three methods by which the quality of poetry can be determined. আর এটা বিবেচনা করে তিনি তিনটি মেথডের কথা এখানে উল্লেখ করেছেন, আর মেথডগুলোর মাধ্যমে বেস্ট পোয়েট্রি কোনগুলা এগুলা কিন্তু ডিটারমাইন করা যায়। আর এই তিনটা মেথড হচ্ছে, প্রথমটা হচ্ছে হিস্টোরিক্যাল এস্টিমেট, দেন পার্সোনাল এস্টিমেট, আর একটা হচ্ছে দ্য রিয়েল এস্টিমেট। তো এই যে হিস্টোরিক্যাল এস্টিমেট, in this method poetry is just considering its historical significance. আর এই যে হিস্টোরিক্যাল এস্টিমেট, এটার মধ্যে পোয়েট্রিকে জাজ করে কিভাবে, এটার যে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স বা হিস্টোরিক্যাল যেই ইম্পর্টেন্স রয়েছে ওগুলাকে উল্লেখ করে বা ওগুলাকে বিবেচনা করেই একটা গুড পোয়েট্রিকে একটা পোয়েট্রিকে গুড পোয়েট্রি হিসেবে জাজ করা হয়। অর্থাৎ এটার জাজিং সিস্টেমটাই হচ্ছে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সকে প্রায়োরিটি দেওয়া। যেমন ইফ অল দ্য পোয়েমস অফ এ পোয়েট আর কনসিডার্ড টু বি অফ হাই পোয়েটিক কোয়ালিটি বিকজ অফ দ্য পোয়েটস হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, দেন দ্যাট উইল বি দ্য হিস্টোরিক্যাল এস্টিমেট অফ দ্য পোয়েম। তো হিস্টোরিক্যাল এস্টিমেট বলতে যদি কোনো একজন পোয়েটের পোয়েমসগুলাকে হাই পোয়েটিক কোয়ালিটির পোয়েম হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এটার যে হিস্টোরিক্যাল পোয়েটের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বা পোয়েটের যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে ওটাকে বিবেচনা করেই কিন্তু ওটাকে বিবেচনা করেই কিন্তু তার মানে যে কোনো রাইটিংস তিনি লিখলে ওটাকে বেস্ট পোয়েট্রি হিসেবে বা বেস্ট একটা পোয়েম হিসেবে উল্লেখ করা হয় বা বিবেচনা করা হয়। অর্থাৎ তার অলরেডি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তিনি ভালো রাইটিংস লিখেন, তো ওটাকে কেন্দ্র করেই মূলত যেগুলা বিবেচনা করা হয় যে গুড রাইটিংস, ওটাই হচ্ছে হিস্টোরিক্যাল এস্টিমেট, অর্থাৎ হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সকে হাইলাইট করে বা ভ্যালু করে। In historical estimate, the mistake of the poem are ignored by considering the historical significance of the poems too much. আর এই যে হিস্টোরিক্যাল এস্টিমেট, এটার মধ্যে পোয়েমগুলার যে মিস্টেক থাকে, নর্মাল যে মিস্টেকগুলো, এগুলাকে কিন্তু অনেকটা ইগনোর করা হয়, কেননা এখানে হিস্টোরিক্যাল যে সিগনিফিকেন্স আছে পোয়েমের এটার প্রতি বেশি গুরুত্ব দিয়ে ফেলে, এজন্য এটার যে কিছু মিস্টেক থাকতে পারে এগুলাকে অনেকটা ইগনোর করা হয়। আর এই জন্য অ্যাজ এ রেজাল্ট ইট ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেথড। আর এই কারণে এটাকে খুব একটা ভালো মেথড হিসেবে ধরা হয় না। দেন আরেকটা এস্টিমেট হচ্ছে দ্য পার্সোনাল এস্টিমেট, এটা সেকেন্ডে। তো এখানে কি বলছে, in this method the poem is just based on the taste of the reader. আর এখানে মূলত একজন রিডারের টেস্ট অনুযায়ী এই পার্সোনাল এস্টিমেট এটা পোয়েমগুলোকে জাজ করা হয়। জেনারেলি দিস টাইপ অফ মেথড ইজ অ্যাপ্লাইড টু জাজ দ্য কোয়ালিটি অফ কন্টেম্পোরারি পোয়েটস পোয়েট্রি। আর মূলত এখানে সমসাময়িক পোয়েটসদের পোয়েট্রির যে কোয়ালিটি এটা জাজ করার জন্য এই মেথডটি অ্যাপ্লাই করা হয়। ফর এক্সাম্পল, কনসিডারিং এ poet's poem as a good poem with a personal relationship is called personal estimate. অর্থাৎ একজন পোয়েটের পোয়েমস এখানে গুড পোয়েম হিসেবে বিবেচনা করা হয় তার সাথে পার্সোনাল রিলেশনশিপের কারণে। অর্থাৎ রিডার যেহেতু এই
পোয়েটকে পছন্দ করে তার একটা পার্সোনাল চয়েস বা পার্সোনাল টেস্টের কারণে, সেহেতু তার পছন্দের পোয়েটকেই তিনি বেস্ট হিসেবে নিজেই এখানে ওনাকে জাজ করেন বেস্ট হিসেবে। সো এই জাজমেন্টটাকে বলা হচ্ছে পার্সোনাল এস্টিমেট, অর্থাৎ তার পার্সোনাল যে বিবেচনা এটা থেকে বা পার্সোনাল চয়েস থেকে, পার্সোনাল রিলেশনশিপ থেকে। ইন দিস কেস দ্য রিডার ইজ নট ইনফ্লুয়েন্সড বাই দ্য কোয়ালিটিজ অফ the poem but by his personal affinity with the poet। আর এখানে মূলত রিডার সে পোয়েট্রির যে গুড কোয়ালিটিগুলা এটা দিয়ে ইনফ্লুয়েন্স হয় না, বরং সে এই পোয়েটের সাথে তার পার্সোনাল সখ্যতার কারণে সে এই পোয়েটকে বেস্ট পোয়েট হিসেবে বিবেচনা করে এবং তার রাইটিংস গুলাকে, তার পোয়েমস গুলাকে বেস্ট পোয়েম হিসেবে বিবেচনা করে, অর্থাৎ তার সাথে একটা পার্সোনাল সখ্যতার কারণে। দেন 3 নম্বরে যেটা হচ্ছে এটা হচ্ছে দ্য রিয়েল এস্টিমেট। রিয়েল এস্টিমেটটা কি? এটা হচ্ছে দিস ইজ দ্য নিউট্রাল মেথড, অর্থাৎ এটা হচ্ছে একটা নিরপেক্ষ মেথড বলা হয় এটাকে। ইন দিস ওয়ে এ রিডার উইল নট বি ইনফ্লুয়েন্সড বাই হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অর পার্সোনাল প্রেফারেন্স বাট উইল জাজ এ পোয়েমস এক্সিলেন্স বাই ইটস ইন্ট্রিনজিক কোয়ালিটিস। আর এই যে রিয়েল এস্টিমেট এটাকে নিরপেক্ষ মেথড বলা হয়, আর এটাতে মূলত রিডার তার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স বা হিস্টোরিক্যাল কোনো ইম্পর্টেন্সের কারণে অথবা কবির সাথে পার্সোনাল কোনো তার প্রিফারেন্সের কারণে সে কোনোভাবে এখানে ইনফ্লুয়েন্স হয় না, বরং সে এখানে একটা পোয়েমের এক্সিলেন্সকে যাচাই করে কিভাবে পোয়েমসের যে অন্তর্নিহিত যে কোয়ালিটিস গুলো আছে পোয়েমের ভিতরে, যে আসলেই কিছু গুড কোয়ালিটি রয়েছে, ওগুলা দিয়ে কিন্তু তিনি এখানে বিবেচনা করতে পারেন এই রিয়েল এস্টিমেটে। অর্থাৎ এটা পোয়েমের মেইন কোয়ালিটি দেখেই এখানে জাজ করা হয় এই মেথডের মাধ্যমে। The qualities that need to be in an excellent poems are poetic truth, high seriousness in subject matter। অর্থাৎ একটা এক্সিলেন্ট পোয়েমের মধ্যে কিছু কোয়ালিটিস থাকতে হয়, আর সেগুলোর মধ্যে যেমন পোয়েটিক ট্রুথ এটা একটা কোয়ালিটি, এবং হাই সিরিয়াসনেস ইন সাবজেক্ট ম্যাটার, এটা সাবজেক্ট ম্যাটারের মধ্যে একটা হাই সিরিয়াসনেস থাকতে হবে, এটা একটা কোয়ালিটি। দেন পোয়েটিক বিউটি ইন এক্সপ্রেশন, কবিতার যে এক্সপ্রেশন এটার মধ্যে একটা পোয়েটিক বিউটি থাকবে। সো এগুলো হচ্ছে এই একটা পোয়েমের এক্সিলেন্ট পোয়েম হওয়ার কোয়ালিটি। সো এগুলা কবি বলেছেন একটা কবিতার মধ্যে এই কোয়ালিটিগুলো থাকা উচিত, এটার মধ্যে পোয়েটিক ট্রুথ, হাই সিরিয়াসনেস, পোয়েটিক বিউটি এগুলো থাকতে হবে। সো এটা তিনি হাইলাইট করেছেন। দেন আমরা আরো দেখি আর্নল্ড অফার্স এ সাজেশন on how a reader can determine whether his poem has poetic qualities. He suggested a theory called the touchstone method। টাচস্টোন মেথডের মাধ্যমে মূলত একটা পোয়েট্রির কি কি কোয়ালিটি থাকে বা কিভাবে একটা পোয়েট্রিকে নির্বাচন করতে হয় গুড পোয়েট্রি হিসেবে, সেটা তিনি এখানে তুলে ধরেছেন। যেমন টাচস্টোন মেথড ইজ এ মেথড অফ কম্প্যারিজন বিটুইন দ্য ট্রুলি গ্রেট পোয়েটস অফ দ্য পাস্ট উইথ দ্য নিউ পোয়েটস ইন দ্য কোয়ালিটিস অফ দেয়ার পোয়েমস। অর্থাৎ টাচস্টোন মেথড হচ্ছে কি, পূর্বের ভালো কবিতার সাথে বর্তমানের বা নতুন কোনো ভালো কবিতার কম্প্যারিজনের মাধ্যমে সিলেক্ট করাকে বা বেস্ট হিসেবে কম্পেয়ার করাকেই বলা হচ্ছে টাচস্টোন মেথড। ইট ইজ এ মেথড অফ ইভ্যালুয়েটিং পোয়েট্রি, আর এটা পোয়েট্রিকে মূল্যায়ন করার একটি মেথড। ইন দিস ওয়ে দ্য বেস্ট পোয়েমস আর ডিটারমাইন্ড বাই কম্পেয়ারিং দ্য পোয়েমস উইথ দ্য রাইটিংস অফ সাম অফ দ্য প্রিভিয়াস গ্রেট রাইটার্স। আর এই ওয়েতে, এই মেথডের মাধ্যমে বেস্ট পোয়েমস গুলাকে ডিটারমাইন করা হয় কিভাবে, অতীতের যে ভালো কবিতাগুলো আছে ওগুলার সাথে নতুন রাইটিংস বা নতুন কবিতাগুলার কম্প্যারিজনের মাধ্যমে যেভাবে সিলেক্ট করে ওটাকে বলা হচ্ছে এই টাচস্টোন মেথড। ইফ দ্য পোয়েম ইজ রিটেন লাইক এ ক্লাসিক পোয়েম দেন ইট অলসো এ ক্লাসিক পোয়েম। যদি একটি পোয়েমকে ক্লাসিক পোয়েমের মতো করে লিখা হয়ে থাকে তাহলে এটাকে একটি ক্লাসিক পোয়েম হিসেবেই ধরা হবে। অর্থাৎ অতীতের বা পূর্বের ভালো কোনো কাজকে এখানে ওটার সাথে কম্পেয়ার করে যদি লিখা হয়, ওটাকে অনুকরণ করে যদি লিখা হয় ভালো কোয়ালিটি মেনটেন করে, তাহলে এটাকেও ক্লাসিক পোয়েম হিসেবে ধরা হবে।
অ্যান্ড ইফ ইট ইজ নট দেন ইট ইজ নট ক্লাসিক্স অর গুড কোয়ালিটি পোয়েট্রি। আর যদি এটা মেনটেন না করা হয় তাহলে এটা কোনো ভালো পোয়েট্রির কোয়ালিটি হয় না, আর এটা কোনো ক্লাসিক পোয়েট্রি হিসেবেও ধরা হয় না। হি গ্যাভ এক্সাম্পলস অফ পোয়েট্রি বাই হোমার, ড্যান্টিস, শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন, এবং তিনি অনেক রাইটার্সদের কবিতা বা ওগুলার কথাও উল্লেখ করেছেন এখানে। মিল্টন, শেক্সপিয়ার, হোমার এদের রিফার করেছেন তিনি। হি রিফার্ড টু দ্যাম অ্যাজ হাই কোয়ালিটি পোয়েট্রি, এবং তাদেরকে তিনি হাই কোয়ালিটি পোয়েট্রি লিখেন সেই হিসেবে এখানে তিনি রেফার করেন। In the study of poetry, Matthew Arnold says that a critic does not have to struggle to find the best poetry. আর এখানে এই দ্য স্টাডি অফ পোয়েট্রিতে ম্যাথু আর্নল্ড আরো বলেন একজন ক্রিটিকের, একজন সমালোচকের খুব বেশি স্ট্রাগল করতে হয় না একটা বেস্ট পোয়েট্রিকে বের করতে। হ্যাঁ, he will collect some samples from the classics writings and match them with the poems he criticized. তো তিনি বলেছেন মূলত যদি কোনো সমালোচক কোনো পোয়েট্রির সমালোচনা করতে চায় তাকে কি করতে হবে, জাস্ট কিছু ক্লাসিক্স পোয়েম বা ক্লাসিক্স রাইটিংস এর স্যাম্পল কালেক্ট করতে হবে, এবং সে যেই সাহিত্যটার সমালোচনা করছে বা সে যে রাইটিংসটার সমালোচনা করছে ওটার সাথে জাস্ট ম্যাচ করতে হবে, তাহলেই সে প্রপার ওয়েতে বেস্ট পোয়েট্রিটা বের করে আনতে পারবে। দাস দ্য ভ্যালু অফ পোয়েট্রি শুড বি ডিটারমাইন্ড, এবং এইভাবেই এই ভ্যালু অফ পোয়েট্রির যে ভ্যালু এটা ভালোভাবে ডিটারমাইন করা যায়। অ্যান্ড হি ফার্দার সেড দ্যাট দ্য কোয়ালিটি অফ পোয়েট্রি ডিপেন্ডস অন ইটস ম্যানার, ট্রু অ্যান্ড হাই সিরিয়াসনেস, এবং বেস্ট পোয়েট্রির কোয়ালিটিগুলো তার সাবজেক্টের, তার ম্যাটার, তার ম্যানার, ট্রুথ এবং যে হাই সিরিয়াসনেস এগুলোর উপর ডিপেন্ড করে। হি অ্যাডভাইসড অল ক্রিটিক্স টু অ্যাপ্লাই হিজ টাচস্টোন মেথড, এবং সে আরো একটা অ্যাডভাইস দেন, এবং সেই সাথে তিনি আরো অ্যাডভাইস দেন সকল ক্রিটিককে তার টাচস্টোন মেথডটা অ্যাপ্লাই করার পরামর্শ দেন। অর্থাৎ একটা বেস্ট বা ক্লাসিক পোয়েমের সাথেই তারা যেই সাহিত্যটা সমালোচনা করবে ওটার সাথে কম্পেয়ার করার মাধ্যমে কিন্তু তারা একটা ভালো পোয়েম বের করে আনতে পারবে, একটা ভালো পোয়েট্রি সিলেক্ট করতে পারবে। দেন ডিসকাসেস ফ্রেঞ্চ পোয়েট্রি, এরপর তিনি ফ্রেঞ্চ পোয়েট্রির কিছু আলোচনা করেন। অলদো ফ্রেঞ্চ পোয়েট্রি ওয়াজ ভেরি পপুলার, ইট ডিড নট হ্যাভ দ্য কোয়ালিটিস অফ এক্সিলেন্ট অর ক্লাসিক্স পোয়েট্রি। তো ফ্রেঞ্চ পোয়েট্রিতে বলে কি, ফ্রেঞ্চ পোয়েট্রি অতটা পপুলার না, যদিও ফ্রেঞ্চ পোয়েট্রিটা পপুলার ছিল কিন্তু এটার মধ্যে এক্সিলেন্ট বা ক্লাসিক পোয়েট্রির খুব একটা কোয়ালিটি ছিল না। সো তিনি এখানে মানে ফ্রেঞ্চ পোয়েট্রিকে খুব বেশি হাইলাইট করেন নাই। দেন তিনি he talked about Chaucer. Though Chaucer's poems were of excellent quality, he did not have high seriousness, so his poems are not classics. তো এখানে চসারের পোয়েমগুলোকেও ক্লাসিক পোয়েম হিসেবে বিবেচনা করেন না, কেননা তিনি বলেছেন তার রাইটিংস গুলোতে হাই সিরিয়াসনেস নাই। অর্থাৎ হাই সিরিয়াসনেস হচ্ছে একটা এক্সিলেন্ট পোয়েট্রি হওয়ার একটা গুড কোয়ালিটি হচ্ছে এই হাই সিরিয়াসনেস, এটা চসারের লেখার মধ্যে পাওয়া যায় না, সো এটাও ক্লাসিক পোয়েম না। দেন তিনি then he talks about Milton and Shakespeare. He recognized their poems as classics, এবং তিনি এরপর শেক্সপিয়ার, মিল্টন তাদের আলোচনা করেছেন এবং বলেছেন যে তারা ক্লাসিক্স, তাদের রাইটিংস গুলা ক্লাসিক্যাল রাইটিংস। তো এগুলাকে তিনি আবার খুব মূল্যায়ন করেছেন এই মিল্টন এবং শেক্সপিয়ারের রাইটিং। দেন হি টক্স অ্যাবাউট ড্রাইডেন অ্যান্ড আলেকজান্ডার পোপ। হি গ্যাভ দেয়ার প্রোজ দ্য স্ট্যাটাস অফ ক্লাসিক্স বাট নট পোয়েট্রি। তো এই যে ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপ, তাদের দুজনকে তিনি এরপরে তাদের ব্যাপারে বলেছেন এবং তিনি তাদের প্রোজকে খুব হাইলাইট করেছেন, প্রোজকে ক্লাসিক হিসেবে গণ্য করেছেন, কিন্তু তাদের যে পোয়েট্রিকে তিনি ক্লাসিক বলেন নাই। Then he discusses Thomas Gray and recognizes him as a classic, এবং টমাস গ্রে তাকে তিনি এখানে আবার ক্লাসিক হিসেবে উল্লেখ করেন। Then Arnold said about the poet Burns, however, he was not considered as a classic.
তো বার্নসকেও সে ক্লাসিক হিসেবে এখানে কনসিডার করেন নাই। দেন ফাইনালি হি ডিসকাসেস বাইরন, শেইলি অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ। তো এরপর তিনি আবার বাইরন, শেইলি, ওয়ার্ডসওয়ার্থ তাদের ব্যাপারে ডিসকাস করেন, বাট হি ডিড নট সে ওয়েদার দে ওয়ার ক্লাসিক্স অর নট। এবং সে এদের ব্যাপারে কিছুই বলেন না, এই বাইরন, শেইলি এবং ওয়ার্ডসওয়ার্থ তাদের ব্যাপারে বলেন না যে তারা ক্লাসিক নাকি তারা ক্লাসিক না, এই ব্যাপারে তিনি কোনো কিছু বলেন নাই। বিকজ দিস পোয়েটস আর অফ দ্য পিরিয়ড নিয়ার টু হিজ এরা, আর বিকজ তার এইজের কাছাকাছি সময় বা তার এরার কাছাকাছি সময়ে এই পোয়েটস গুলার অবস্থান করে। তো ওরা ওই কাছাকাছি সময়ের, সেজন্য তিনি এদের ব্যাপারে কিছু বলে না। হি ডিড নট জাজ দ্যাম বাই হিজ পার্সোনাল প্রেফারেন্স অর চয়েস অ্যান্ড চয়েস। এবং সে তাদের ব্যাপারে তার কোনো পার্সোনাল কোনো অভিমত খুব একটা দেয় না। দেন হি সেইড দ্য ক্লাসিক্স আর দ্য বেস্ট ওয়ার্কস অফ অল টাইম। এবং সে শেষে এটা বলে যে ক্লাসিক রাইটিংসগুলাই সব সময় বেস্ট রাইটিংস হিসেবে তিনি এটা বলেন। দেয়ার ক্যান বি নো বেটার কম্পোজিশন দ্যান দিস। এবং এগুলা থেকে আর কোনো ভালো কম্পোজিশন হতেই পারে না এই ক্লাসিক গুলার উপরে। সো এই ছিল মূলত তার আলোচনা। তিনি, তো আমরা শুরুতে দেখি তিনি মূলত এখানে আহ কিছু মেথড এর কথা আলোচনা করেছেন এখানে। যেমন প্রথমে তিনি পোয়েট্রির একটা ভালো সংজ্ঞা দিয়েছেন, দেন তিনি কয়েকটা মেথড যেমন যেগুলো দিয়ে একটা বেস্ট পোয়েট্রি বের করা যায়, দ্য হিস্টোরিক্যাল এস্টিমেট, দ্য পার্সোনাল এস্টিমেট, দ্য রিয়েল এস্টিমেট, এগুলোর একটা আলোচনা দেন। দেন তিনি আবার টাচস্টোন মেথডে যান। তো এই টাচস্টোন মেথডটাও কিন্তু ইম্পর্টেন্ট, শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, আবার ব্রড কোশ্চেন হিসেবে এটা আসে অনেক সময়। দেন আরেকটা হচ্ছে তিনি এরপরে আবার বিভিন্ন কবি কারা ক্লাসিক ছিলেন কারা ক্লাসিক ছিলেন না এগুলা নিয়েও আলোচনা করে, সবার একটু টুকটাক এখানে সমালোচনা করেন। সো এটার এটাতে মূলত আমি সামারিতে সবগুলোই একটু একটু রাখার ট্রাই করেছি। উনি এখানে কি কি নিয়ে আলোচনা করেছেন এই বিষয়গুলা হালকা হালকা করে আলোচনা করে ট্রাই করছি। বাট এটার বিস্তারিত যদি চাও ওটা আমাদের কোর্সের মধ্যে পাবে। আমাদের কোর্সে এটার প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ আলাদা আলাদা ভিডিও রয়েছে, ওখানে আমি ট্রাই করেছি সবগুলা আলাদাভাবে আলোচনা করা কোশ্চেন ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন। যেমন গুড পোয়েট্রির যেই ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স ওগুলা নিয়ে কোশ্চেন আসতে পারে, ওটার আলোচনা, বা আরো বিভিন্ন যে ব্রড কোশ্চেনগুলো আছে, পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, এই ধরনের ব্রড কোশ্চেনগুলো কিন্তু ওখানে ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। সো তোমরা চাইলে ওটাও কিন্তু নিয়ে নিতে পারো ওই কোর্সটা, আমার সাথে যোগাযোগ করে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বার, ফেসবুক আইডি, ফেসবুকের যে পেজ রয়েছে ওগুলা যোগাযোগ করে তোমরা নিতে পারো। সো তোমরা ওটা থেকে অনেকটা বেনিফিট পাবে। আর এই এটা তো ইউটিউবে অ্যাভেলেবেল পাবেই এই যে সামারিটা। সো আশা করি তোমরা আজকের ভিডিওটিতে অনেকটাই তোমাদের কাজে লেগেছে বা অনেকটা উপকার পেয়েছো আশা করি। সো আরো কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমরা আমাদের পেজ বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। সো আজ এই পর্যন্তই। সো টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড টাটা।